কাঠের ব্যালকনিতে বারান্দায় মনের কথা, মনের কথাই হোক। আজকের যারা কবিরা উপস্থিত আছে, আমরা বরং আজকে কবিতা পড়ব না, আমরা আমাদের কিছু মনের কথা, জানবার কথা বা জানানোর কথা, সেইগুলো আজকের এই বারান্দায় বসে, আজকের এই মঞ্চ অবশ্যই বারান্দা, সেখানে বসে আমরা কিছু, যারা আরও 3 জন কবি উপস্থিত আছেন, আমি তাদেরকে কিছু কিছু প্রশ্ন, আমার যে জানার ইচ্ছেগুলো সেরকম কিছু প্রশ্ন করব, সেখান থেকে জানার চেষ্টা করব, সমৃদ্ধ হব। আপনাদের যদি কোনো কাজে লাগে তাহলে তো সেটা উপরি পাওনা। আমি প্রথমে দেবব্রতকে বলবো। দেবব্রত নিজে একজন কবি শুধু নন, আবৃত্তি শিল্পীও। আমি তাকে প্রশ্ন করব যে আবৃত্তি করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন একটা আবৃত্তি শিল্পীর জন্য বা পরিবেশনার ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি কোনটা, কবিতা অথবা কি? আবৃত্তি করতে গেলে সবথেকে প্রথমে যেটা প্রয়োজন সেটা কবিতার প্রতি ভালোবাসা। এই ভালোবাসাটা যত বেশি থাকবে, অন্যান্য গুণ যদি কমও থাকে সেটা ঢাকা পড়ে যায় আমার বিশ্বাস। কারণ আমার সেভাবেই ঢাকা পড়ে আছে একটু ভালোবাসার জন্য। প্রথম হচ্ছে কবিতাকে ভালোবাসা, বা যারা আবৃত্তি করে কবিতা ছড়া সব কিছুই আর কি, ভালোবাসা প্রথম। আর ভালো করে বিভিন্ন মানুষের যারা আবৃত্তি করেন তাদের আবৃত্তি শোনা প্রথম, প্রাথমিক দিকটা আর কি। তার উচ্চারণ বা পরবর্তী যেগুলো আছে সেগুলো তো ধাপে ধাপে সব শুরু হবেই, কিন্তু প্রথম আবৃত্তি বা কবিতার প্রতি ভালোবাসাটাই হচ্ছে প্রথম আবৃত্তির প্রথম ধাপ। না, তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এত রকম আবৃত্তি চর্চা হচ্ছে চারিদিকে, তো সেখানে বেসিক্যালি কি শেখানো হয় বা তারা কি শেখে, এবং সত্যি আবৃত্তি কি শেখানো যায়? আবৃত্তি শেখানো যায় যায় না এভাবে বিতর্ক আছে, কিন্তু আমার যেটুকু মনে হয় আবৃত্তির কিছু কিছু দিক তো অবশ্যই শিখতে হয়। যারা যেটা জানে না তাদের সেটা শেখাতে হয়। যেরকম উচ্চারণ, অনেকেই বিভিন্ন জেলার বিভিন্ন রকম উচ্চারণ আছে, সেই উচ্চারণগুলো আমাদের শুদ্ধ উচ্চারণ যেটা বাংলা ভাষার, সেই উচ্চারণটা কিছু ভুল হলে সেগুলো শেখার জায়গা আছে। স্বয়ের যে স্থানগুলো সেগুলো ভুল বললে সেগুলো ব্যাকরণগত দিকগুলো যারা আবৃত্তি শেখান তাদের শিখিয়ে দেন, সেগুলো তো শেখার আছে। এবং বিভিন্ন ধরনের এখন আবৃত্তি নিয়ে যে ধরনের কাজ হচ্ছে, সম্মেলক আবৃত্তি একসঙ্গে বলার জন্য, সেগুলো প্রশিক্ষণ অবশ্যই দরকার হয়। নাহলে আমরা এত ভালো ভালো অনুষ্ঠান দেখছি, শুনছি, এগুলো তো এরা চর্চা করছে, শিখছে সেই জন্যই। না, আমার যেটা মনে হলো, তুমি একেবারে যেটা প্রথমে শুরু করেছিলে যে কবিতার প্রতি ভালোবাসা বা পাঠ, নিমগ্ন পাঠ, আমার মনে হয় সেটা কবিতা আবৃত্তি করতে গেলে অন্যান্য জিনিস তুমি যে শেখার কথা বললে সেটা তো আছেই, কিন্তু আমার মনে হয় যেটা শেখানো যায় না, যেটাকে নিজেকেই করতে হয়, সেটা হচ্ছে বোধ। অবশ্যই। এইটা তুমি একমত কিনা জানি না, আমার মনে হয়েছে আবৃত্তি করতে গেলে আবৃত্তি শিল্পীর কবিতা পড়ার বা চর্চার একটা বোধ দরকার। তাতে করে মনে হয় আবৃত্তি অনেক বেশি সমৃদ্ধ হয়। এবং সেই বোধটা কিন্তু শুধু কবিতা থেকে নয়, আমরা নাটক দেখছি, একদম। নাচ দেখছি, গান শুনছি, সমস্ত দিক থেকেই এই বোধগুলো, এমনকি জীবনযাপনের জন্য রাস্তাঘাটে যা কিছু আমরা দেখছি সেই সব জায়গা থেকেই আমাদের বোধটা তৈরি হচ্ছে। এবার চন্দনের কাছে আসি। ইদানিং কেন, অনেকদিন ধরে এটা চলে আসছে, আবৃত্তিযোগ্য কবিতা। তার মানে সব কবিতা আবৃত্তিযোগ্য নয়। তাহলে কবি যখন লিখবেন তিনি কি মাথায় রাখবেন এটা কেউ আবৃত্তি করবেন, নাকি তার মতো করে তিনি লিখবেন? বা আবৃত্তিযোগ্য কবিতা, এই কয়েনেজটা কতটা ঠিক কতটা ভুল? কয়েনিজটা ঠিক কি ভুল খুব বিতর্কিত বিষয় অবশ্যই, কিন্তু একটা জিনিস আমি মনে করি, আমি একটু দেবব্রত বা আগে যে কথাগুলো হয়েছে সেখান থেকেই আসি। আমাদের প্রথম আমরা যে খুব প্রাচীন যে ছবিগুলো পাই, একদম প্রাচীন আদিম যুগের, প্রাগৈতিহাসিক যুগেরই প্রায় বলা যায়, আলতামিরার গুহার ভেতরে যে ছবিগুলো কেউ এঁকেছিলেন, তিনি খুব অনুশীলন করে কারো কাছ থেকে এঁকেছিলেন এমনটা বোধ হয় না। আমাদের ভীমবেটকায় যারা ছবি এঁকেছিলেন তাদের ওই ছবি আঁকার
একটা গুহার ভেতরে ছবি যখন আঁকছেন, সেই গুহার ভেতরে কেউ দেখতে যেত এমনটাও নয়, ওটা কোনো এক্সিবিশন সেন্টার ছিল না। তিনি এঁকেছিলেন নিজের মনের আনন্দে, নিজের সৃজনের আনন্দে, কাউকে দেখানোর জন্যও হয়তো নয়। প্রথম যিনি সুর সৃষ্টি করেছিলেন তিনি কে আমরা জানি না, হয়তো একজন না, সবাই। এই যে আফ্রিকার আদিম মানুষের মধ্যে এখনো এই যে বাজনার প্রতি সহজাত একটা প্রবণতা, সেটা জন্ম থেকেই তাদের জিনগত বৈশিষ্ট্য বোধহয় ঢুকে থাকে। এই বোধ, সেটাও আমাদের মধ্যে জন্মগতভাবেই থাকে। কিন্তু আমি আমাদের মনস্তত্ত্বের বিশ্লেষণে ফ্রয়েড কিছু কথা বলেছিলেন খুব প্রাথমিক ভিত্তি হিসাবে, আমি খুব মান্য করে চলি এখনো। সেটা একদম প্রাথমিক কথা, ডাক্তারবাবু আছেন, ভালো জানবে যে আমাদের জন্মগতভাবে আমাদের ঈদ সেটা থাকে। আমাদের মনের গঠন বিশ্লেষণ করতে কে বলেছিলেন? আমরা যখন পারিবারিক পরিমণ্ডলে বড় হতে থাকি, আমাদের স্কুলে যাই, তখন এটা করো না, এটা করতে হবে ইত্যাদির মধ্যে দিয়ে আমাদের মধ্যে ইগো তৈরি হয়ে যায়। আর তারপর আরো বৃহত্তর ক্ষেত্রে সামাজিক আইন কানুন নিয়ম ইত্যাদির মধ্যে দিয়ে সুপার ইগো সেটা আমাদের মধ্যে চেপে বসে। আমরা জানি এগুলো করতে হবে, এগুলো করা যায়, করা যায়। আমি এটা বলছি এই কারণে যে এই যে বোধের কথাটা এলো, এই বোধ যেমন আমরা জন্মগত সূত্রে পাই, তেমনি অনুশীলনের মধ্যে দিয়েও সেটা বিকশিত হতে পারে, তার একটা নির্দিষ্ট পথে সেটা চালিত হতে পারে। জন্মসূত্রে আমি যে বোধটা নিয়ে জন্মাচ্ছি সেটাই কি আজীবন আমি লালন করে চলেছি? তা তো নয়। সেই বোধ আমার মনের পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে সেটারও পরিবর্তন হয়। আমি যদি সৃজনের কথা বলি, সে কবিতাই হোক বা অন্য কিছুই হোক, আমি যেহেতু কবিতা লিখি সেজন্য আমি বলবো যে লেখার প্রেরণা, কোনো একটি লেখা, আমি কেন, এখানে যারা আমরা লিখি প্রত্যেকেই, আমরা চারজনই লিখি, এটা আমাদের উপলব্ধির বিষয় যে আমরা কখনো এরকম নয় যে কেউ একটা বললো সেখান থেকে আমরা লিখে দিলাম। হ্যাঁ, এই প্রবণতা তৈরি হয়েছে, ফেসবুক আসার পর আরো বেশি প্রবণতা তৈরি হয়েছে, আমার কাছেও আসে এরকম অনুরোধ, এই সামনে শীতলা পুজো আছে, একটা লিখে দেবে, অমুক আছে বাংলা নববর্ষ, একটা কবিতা লিখে দেবে, নতুন কবিতা। আমি একটা পরিষ্কার কথা বলি, এরকম ভাবে আমি কবিতা লিখতে পারি না, এবং লিখতে পারলে পরেও আমি লিখবো না। হ্যাঁ, কিছু শব্দ আমি সাজিয়ে দিতে পারবো। সতীনাথ দা যদি আমাকে নির্দেশ দেয়, চন্দন কালকে তুমি অমুক বিষয়টা নিয়ে আমাকে একটা জিনিস লিখে দেবে, আমি লিখে দিতে পারবো, কিন্তু আমি লিখবো না। আমার বোধ থেকে সেটা, ওই বোধের কথাটা আবার আসে, যখন আসবে। আমার এক বন্ধু আছে, সবাই জানেন, এখানে বাচিক শিল্পীরা, এখানে আমরা সবাই জানি, প্রীতম ভট্টাচার্য, খুব মজার, অনেক উদ্যম নিয়ে নানা কিছু করে, এবং আমি দেখি পশ্চিমবাংলায় যারা আবৃত্তি শিল্পে চর্চা করে তাদের মতো ও একজন যে কাউকে ভোলে না। কারো জন্মদিন, কে হয়তো প্রয়াত অপূর্বদায়ী হোক, সরলদায়ী হোক, তিনি চলে গেছেন, ঠিক তার জন্মদিন, মৃত্যুদিন, ক্যালেন্ডার ফলো একদম সেটাকে ও পালন করে। সে মদন মোহন তর্কালঙ্কার থেকে শুরু করে একদম সদ্য প্রয়াত কেউ প্রত্যেকেও, সঞ্জিদা খাতুনকে নিয়ে কিছুদিন আগে বোধহয় প্রোগ্রাম করলো, করেই যায়, মানে প্রত্যেককে স্মরণ করে। কিন্তু ও যেটা করে, এর সঙ্গে আমরা সকলেই জানি, এরকম যখন করে একটা ছোট বই বের করে অনেক সময়, ওই ফোন করবে, তুমি একটা লেখা দেও তো এটা নিয়ে। আমি একটা কথা বলি, এই লেখাগুলো অনেক সময় আমি লিখেছি, কিন্তু ওই বইটায় ছাপা হয়নি। আমি এটা বলি ওকে যে হ্যাঁ তুমি বলেছো, এটা আমি উপকৃত হলাম, তুমি এই ভাবনাটা আমার মাথায় ঢুকিয়ে দিলে, কিন্তু আমি তোমাকে কথা দিতে পারছি না মাসের 15 তারিখে তোমাকে এই লেখাটা আমি দিতে পারবো। তুমি 18 তারিখে বইটা বের করতে চাইছো আর 15 তারিখের মধ্যে তোমাকে দিতে হবে, এটা বোধহয় আমি পারবো না, কিন্তু আমি হয়তো লিখবো। আমি অনেক ক্ষেত্রেই লিখেছি। এইবার আমি বলি ওই আবৃত্তি যোগ্যতা, ও এটা কেন বলে, কারণ ওই শিল্পে একটা অনুষ্ঠান করবে, সেখানে কেউ কেউ উপস্থাপনা করবে, বা আমাকে যে শীতলা পুজো নিয়েই হোক, নববর্ষ নিয়েই হোক, সে তো চাইছে উপস্থাপনার জন্য, মঞ্চে উপস্থাপনার জন্য একটি কবিতা চাইছে। কিন্তু কবিতা সৃষ্টি এরকম করে করবেন, এটা কাম্য নয়। সেটা যারা করছেন তারা কিছু শব্দের পারমুটেশন কম্বিনেশন করছেন,
সেগুলো আমরা যারা লেখালেখি করি তারা করতে পারি। কিছু শব্দকে ভেঙে ছুড়ে নতুন করে সাজিয়ে দিলাম, সাজিয়ে দিয়ে হয়ে গেল। পয়লা বৈশাখ নিয়ে আমি অনেক লেখা লিখেছি, যা লিখেছি সেটা আমার বোধ থেকে উৎসারিত। সতীনাথ দাও করেন অপরাজিতা। গভীর রাত্রে ঘুম ভেঙে গেছিল আমার, রাত্রি তখন 1:30 কি 2003 সালে। আমি অন্ধকারের মধ্যে তখন মেসে থাকতাম, আমি অন্ধকারের মধ্যেই কবিতা লিখতাম। এখন সে অবশ্য প্রবণতাটা কমে গেছে। আমার পাশে অন্ধকার মেস যেহেতু, সুতরাং আলো জ্বাললে পরে অন্যরা বিরক্ত হবে, আলো জ্বালতাম না। আমার পাশে কাগজ থাকতো, সেই কাগজের মধ্যে আমি সাদা কাগজ পেন থাকতো, সেটা রাত্রেবেলায় ঘুম ভেঙে গেলে পরে এরকম কিছু মনে পড়লে আমি লিখে ফেলতাম। সেই লেখাটা পরের দিন এমন হয়েছে, অনেক লেখা আমি বুঝতে পারিনি পরে, কারণ একই লাইনের উপর হয়তো হয়ে গেছে। মানে অন্ধকারে লিখেছি তো, একটা লাইনের উপরই আরেকটা লাইন তার উপর চেপে গেছে। অনেক সময় উদ্ধার করতে পেরেছি, কিছুটা মনে করতে পেরেছি যে হ্যাঁ ওরকম লেখা থাকলে। এখনো লিখি না তা না, ওরকম করে এখনো কিছু পয়েন্ট, কিছু ভাবনা মাথায় এলে লিখে থাকি, পরে হয়তো সেটাকে লিখি। এবার আমি লাস্ট কথা বলি, লম্বা হয়ে যাবে আলোচনা। যে ওই কথাটাকে যে ফেলে দেওয়ার মতো নয়, এটাও আমি মানি। কেন মানি? এই যে আবৃত্তিযোগ্য কবিতা, আমার কবিতায় যদি এমন বিমূর্ততা আমি তৈরি করি, যেটা আমার সামনে যারা বসে আছে, কারণ আমার বিমূর্ততা আমি তৈরি করতেই পারি। কবি হিসেবে আমি মনে করতে পারি যে আমার কবি, আমার ভাবনা এইভাবে আমার মধ্যে উৎসারিত হয়েছে, আমি এইভাবে প্রকাশ করব। কোনো আবৃত্তি শিল্পী মনেই করতে পারেন এই কবিতাটা আবৃত্তিযোগ্য নয়। এটা নিয়ে তার সঙ্গে যুদ্ধে মাতার কোনো জায়গা আমি দেখি না। একটা বিতর্ক হয়েছিল, এক কবির এরকম শ্রদ্ধেয় কবি, তার কবিতা নিয়ে কিছুদিন আগে, মানে বেশ বছর 2-1 আগে, বোধহয় 2-3 বছর আগে, ফেসবুকে খুব তিনি বলে বসলেন আবৃত্তি কোনো শিল্প না। রেগে গিয়ে বললেন, হয়তো কেন বললেন আমি জানি না। তার কবিতা, কারণ তার যে কবিতা, সে কবিতা সত্যি করেই উপস্থাপনার মতো কবিতা নয়। হতেই পারে সেটা, সব কবিতাই যে উপস্থাপনার মতো সেটা নাও হতে পারে। কিছু কবিতা নিমগ্ন পাঠকের জন্য, নিমগ্ন পাঠকের জন্য তা না, শুধু পরিশীলিত পাঠকের জন্য। আমি বলবো যে যে পাঠক সেই কবিতার সঙ্গে নিজেকে, আমি যেমন আমি বলছি, এই পাশেই আমাদের গগনেন্দ্র শিল্প সংগ্রহশালা, বাইরে বেলুনের পরেই আমরা দেখতে পাই এক্সিবিশন, হয়তো প্রায়শই আজকেও হচ্ছে, হয়তো আমি জানি না। হলে পরে দুটো জিনিস আমি বলবো এখানে, এটা বলে আমি থেমে যাব। আমরা অনেক সময় দেখি কিছু একটা মেয়ে কাকে কলসি নিয়ে যাচ্ছে, আমি সেই ছবি বুঝতে পারি। আমি দেখলাম একটা ক্যানভাসের মধ্যে অনেক জ্যামিতিক আঁকিবুকি, আমি তার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কিছুই বুঝতে পারলাম না। হতেই পারে অন্য একজন যিনি বোঝেন, সমঝদার, তিনি তার মধ্যে অনেক কিছু খুঁজে পেলেন, কারণ তিনি জানেন সবুজ রংটার পাশে লাল রংটা কেন দেওয়া হয়। আমি জানি না কোনটা কনভার্জেন্ট কালার, কোনটা ডাইভার্জেন্ট কালার। বিমূর্ততা, হ্যাঁ, সেই বিমূর্ততার কতগুলো গ্রামার আছে, নির্দিষ্ট নিয়ম আছে, সেটা নিয়ম মেনেই সেই গ্রামার। সেই নিয়ম যদি জানেন, তিনি সেই ছবিটা বুঝতে পারবেন, আমি বুঝতে পারবো না। কিন্তু একটা জিনিস আমি মানি, যিনি খুব পরিশীলিত শিল্পী, তিনি যদি বিমূর্ত শিল্পও করেন, মকবুল ফিদা হোসেনের মতো, পিকাসোর মতো, তার সেই বিমূর্ততার সামনে দাঁড়িয়েও আমাদের মনের মধ্যে একটা ছাপ পড়ে। আমরা হয়তো বুঝি না সেটা। আমি এখানে একটা কথা বলি, এই বিমূর্তর কথা বলছি, পিকাসোর কথা বললে আসলে কি হয়েছে, অ্যাবস্ট্রাক্ট ছবির ক্ষেত্রে, যে বিমূর্ত ছবির ক্ষেত্রে, আসলে আমি যদি মূর্তিটা না জানি, তাহলে একদম, বিমূর্ত আমি এই করতে পারবো না। কথাটাই, আসলে যেটা হচ্ছে এখন এইটা আমি ভাঙছি, আমি যা খুশি একদম। না জেনে, তার রিয়েলিটি না জেনে, আমি একটা মানব শরীরের গঠন না জেনে একটা একদম। বিমূর্ত মানুষ আঁকবো, সেটা কখনোই গ্রহণযোগ্য তরুণ হবে না। আমার কথাটা বুঝে গেছেন, আমি যেখানে শেষ করতে চেয়েছিলাম, আমি শেষ করতে চেয়েছি এখানটায়। ওখানে শেষ আমরা যেখানে আমরা দেখি মকবুল ফিদা হোসেনের ছবি, একদম রিয়েলিস্টিক ছবি আমরা দেখতে পাই। রিয়েলিস্টিক ছবি, একদম বিজ্ঞাপনের ছবি আঁকতেন, বিজ্ঞাপন জগতের ছবি আঁকতেন, সেই ছবি আমরা দেখতে পাই। কিন্তু সেই মানুষটি সেই ছবি চর্চার মধ্যে দিয়ে তারপর নিজেকে এমন একটা জায়গায় নিয়ে এলেন, সেটাকে ভেঙে একটা ছবি তৈরি করছেন তিনি। কিংবা সাহাবুদ্দিনের কথা আমরা যদি বলি, বাংলাদেশে তিনি যে ঘোড়া আঁকছেন, সেই ঘোড়ার মধ্যেও একটা গতি, একটা অদ্ভুত রকমের অ্যাবস্ট্রাকশন কমপ্লিট করছেন না অনেক ছবি, কিন্তু আমাদের মধ্যে একটা ছাপ পড়ছে তার। উনি জানেন, উনি গঠন করতে শিখেছেন, তারপর ভেঙেছেন। আমি লাস্ট বলবো, আমি আস্তে আস্তে আসার আগে উল্টাতে নন্দলাল বসুর লেখা নিয়ে পড়ছিলাম। আমি পড়তে গিয়ে দেখলাম নন্দলাল বসু, এই ছোটবেলাটা আমি জানতাম না নন্দলাল বসুর মায়ের কাছে অ্যাকচুয়ালি উনি মা পুতুল গড়ে দিতেন ওকে,
এই পুতুলগুলো যে গড়ে দিতেন ওইখান থেকে ওর মনে হয়েছিল যে আমিও গড়তে পারবো, এবং সেই গড়া থেকে শুরু হয়েছিল। তারপর উনি চেষ্টা করেছিলেন যে শিল্পী হবেন, বাড়িতে বোঝাতে পারেননি, কলকাতায় এসে কলেজে ভর্তি করে দেওয়া হয়েছিল তাকে, কলকাতার প্রেসিডেন্সি কলেজে কমার্স নিয়ে পড়ার জন্য। বেশ কয়েকবার মোত্তা মেরেছেন, বাড়িতে তবুও বোঝাতে পারেননি। অবশেষে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে না, আমি আর্ট কলেজ, গভর্নমেন্ট আর্ট কলেজে তারপর পড়েছিলেন, এবং তারপর তার কি হয়েছিল আমরা জানি। এবং ওই যে মাটির মূর্তি থেকে তৈরি করা, সেখান থেকে এসে একটা জায়গায় নন্দলাল বসুরা তৈরি হয়, যে মাটির একটা পুতুল তৈরি করা থেকে। আমি পুতুল তৈরি করতে শিখলাম না, লাস্ট বলি, একটা দিদি ছিল আমার রাইটার্স বিল্ডিং এ, এটা বলে ওই যেটা বললেন, উনি কবিতা নিয়ে আসতেন। আমি রাইটার্সে যখন বসতাম, অফিস ছিল, আমি ফিনান্সে ছিলাম, উনি হোমে ছিলেন। আমার দিদি, ইনি রিটায়ার করে গেছেন বোধহয়, বিভিন্ন কাগজে লিখতেন, ডায়েরি নিয়ে এসে দেখাতেন, দেখো তো কেমন হয়েছে। উনি আমাদের মতো ছোটদের কবিতা লিখতেন না। তা আমি দেখতাম অনেক কিছুই আমার মাথায় ঢুকতো না, আমি বলতাম যে ঠিক আছে। হঠাৎ করে একদিন একটি কবিতা দেখে আমার ভীষণ ভালো লেগে গেল, কারণ শাশ্বতী এক্সেলেন্ট কবিতা, এটা অসাধারণ কবিতা। বলো কেন বলো তো? খুব উৎসাহিত হয়ে গেল। আমি বললাম কেন? বলো তুমি কি বুঝেছো? আমি বললাম আমি এটা এই বুঝলাম। অনেকক্ষণ শাশ্বতী মাথা চুলকে বললো, আমি তো এসব ভাবিনি, আমি এমনি লিখেছি। তাহলে কি ভেবে লিখেছেন? বলে আমি লিখেছি। শাশ্বতী সত্যি কথা বলতে কনস্ট্রাকশন শিখে তারপর তার বিমূর্ততার জায়গাটা তৈরি করছেন, তাকে ডিফর্ম করছেন, তেমন করেননি। আমাদের কবিকুলের মধ্যে একটা সেকশন তৈরি হয়েছে, যারা ছন্দ জানেন না, যারা মাত্রা জানেন না, যারা বোধ জানেন না, কিন্তু কবিতা লিখছেন। বেশ, তারা যেটা লিখছেন সেটা বিমূর্ত দেখে মনে হতে পারে, কিন্তু সেটা আদৌ কিন্তু সেটা যদি ঠিক না হয়, যারা লিখছেন লিখুন। আমার ধারণা যে লেখা থাকার সে থাকবে, যে থাকার নয় সে থাকবে না। কিন্তু তুমি বলছিলে মাটি থেকে গড়ে ওঠার গল্প, যে কি করে একজন শিল্পী গড়ে ওঠে। কিন্তু আমি অনির্বাণের কাছে আসবো, কি করে একটা কবিতা আবৃত্তি হয়ে ওঠে। না, আমি একটু সিঁড়ি ভেঙে আসি। হ্যাঁ, প্রথম ধাপটা হচ্ছে, তুমি দেবুদাকে বলেছো যে দেবুদাকে যে প্রথমে কোয়েশ্চেনটা করলে, আর চন্দনকে বললে আবৃত্তির যোগ্যতা নিয়ে, তাই তো? তা দেবুদার ওই আলোচনাটার প্রসঙ্গে আমি একটু ছোট্ট বলে রাখি যে প্রথমেই আমাদের কবিতাটাকে বুঝতে হবে, কবিতাটা হৃদয়ঙ্গম করতে হবে। আমি একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। আমার এক বন্ধু আমাকে, এখন তো অনেকেই আজ খুব খাটে না, এই একটা অমুক কবিতা দাও তো, যেটা চন্দন বললেন একটু আগে, যে অমুক কবিতা দাও তো, একটা দাও না প্লিজ, একটু মেসেঞ্জারে পাঠিয়ে দাও, হোয়াটসঅ্যাপে, ওই নিচে খেটে একটু খুঁজে বার করো, এটুকু খাটো অন্তত। তো জায়গায় খাটে না তারা। তা আমার এক বন্ধু খুব ধরে পড়েছিল যে কলকাতা নিয়ে একটা স্ক্রিপ্ট করছি, সেটা অবশ্য বেশ অনেকদিন আগের, তখন আমি কম্পিউটারে টাইপ করে লিখতাম না, এখন সব লেখাই কম্পিউটারে লিখি। তো সেখানে একটা লাইন ছিল, কলকাতা নিয়ে, যে খন্দখানা রাস্তাতে চলছে লরি বাস তাতে। এবার বাসের পর আমি তো হাতে লিখেছি, একটা এরকম ডান্ডা উঠে গেছে। ও যখন আবৃত্তি করলো, আমার কবিতা নিয়েই করেছে অনুষ্ঠানটা, বাংলা একাডেমিতে হচ্ছে, আমি শুনছি, ও সেখানে লাইনে বললো, খন্দখানা রাস্তাতে চলছে লরি বস্তিতে। আমি ওকে ডেকে বললাম, হ্যাঁ ভাই, বস্তি এলো কোত্থেকে? বস্তিতে লরি কেন যাবে? বলে কেন, তুমি তো স্ক্রিপ্ট করেছিলে। আর তুমি কিছু বোঝোনি, তুমি তো আগে বুঝবে যেটা কি মানে দাঁড়াচ্ছে। আমাকে এক বন্ধু আমাকে একটি কবিতা পাঠালো আবৃত্তি করে, সে ভালো, বেশ পরিচিত আবৃত্তি শিল্পী, আমি নাম বলবো না, বলাটা বাঞ্ছনীয় নয়। সে পাঠিয়ে বলল যে সেখানে জয় গোস্বামীর কবিতা আবৃত্তি, বললাম আমি এটা রাফ করেছি, এরপর রেকর্ডিং হবে। তাই বললাম ওই শুনিয়ে একটু পাঠিয়েছে। সেখানে সে আবৃত্তি করেছে, দীর্ঘ চক্ষু রোয়া ওঠা ঘাড় তুলে এগিয়ে এসেছে অভিজ্ঞ। আমি বললাম ওটা চক্ষু নয়, ওটা দীর্ঘ চঞ্চু। তখন সে বাজার চলতি একটা আছে, পাতা ছেঁড়া সম্পাদনা বলে একটা ব্যাপার আছে কলেজ স্ট্রিটে, আমরা জানি। ওই করে কি, পাতা ছিঁড়ে দেয়, অনেক সময় নাম থাকে অমুক তমুক গল্পের সঞ্জীব চট্টোপাধ্যায়, জানেন না ছাড়া, সেই রকম পাতা ছিঁড়ে সেই সম্পাদনা, মানে কোথাও ভুল ছিল, সেই ভুলই মানে পরম্পরা মেনে থেকে গেছে। তাতে দীর্ঘ চক্ষু, সে আমাকে ওইটা পাঠিয়ে বলে, এই তো কলেজ স্ট্রিটের সংকলনে দীর্ঘ চক্ষু। আমি তুমি কিছু বোঝোনি, আগে কবিতাটার মানে বুঝতে হবে। এরকম আরেক জায়গায় তমলুকে গেছিলাম, সে নামও বলবো না। সেখানে গেছিলাম, তখন আমি বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্র বলে তারা আমাকে পরীক্ষক বানিয়েছিল। কিছুদিন আমি আবৃত্তির পরীক্ষা, এবং সেই পরীক্ষার পর থেকে আমি নমস্কার করে 3 বার নমস্কার করে আমি ছেড়ে দিয়েছি। সেখানে গেছিলাম, সেখানে দেখলাম পরপর 4টে মেয়ে আবৃত্তি করছে, যে ওই যে আমাদের অবনী বাড়ি আছোতে আধিকলীন হৃদয়ে দুধ গামিয়া হলো, সেটা কি জিনিস?
হ্যাঁ একটি ছেলে উঠে বললো, আমি বললাম, তার মানেটা কি? বললো মানে তো আমি বলতে পারবো না, ওটা স্যার বলতে পারবে। আমি বলবো আচ্ছা তুমি মানে বলতে পারো, স্যার বলবে। পরে স্যারকে তার সামনে বলা যায় না, অপমানিত স্যারকে খাটো করা হয়। আমি পরে সেই স্যারকে ডেকে বললাম যে ভাই তুমি তো এইটা করেছো, আধে কলিন হৃদয়। বললো না এটা তো বইতে আছে। আমি তুমি মানেটা বোঝো, এটা কি গভীর কবিতা, যে কোনো লোক বুঝতে পারবে না। অবনী বাড়ি আছে, কি রে বাবা অবনী কেন, কেন অবনী বাড়ি আছে, আমার কি, তো অবনীর ব্যাপার, অবনী বুঝবে, আমি কি। আধেক লীন হৃদয়ে দূরগামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। যত আমরা এই বয়সটা আসবে তখন আমরা ফিল করব। আমি আমার পুরনো যেই আগে যে ভাঙা বাড়িটায় থাকতাম স্কুলের কোয়ার্টারে, একবার সেই গেছিলাম, তখন ছেড়ে দিয়েছি স্কুল কোয়ার্টার, কিন্তু সেই ভাঙা বাড়িটা রয়েছে, সেখানে আমার বন্ধুকে নিয়ে গিয়ে দেখে হঠাৎ করে আমার স্ট্রাইক করলো যে কবিরা কত ভাবেন, কত আগে ভেবেছেন। সেখানে ওই আগাছা জঙ্গল হয়ে গেছে, সেখান থেকে কেউ যেন আমায় ডাকছে, আমার পুরনো বন্ধু অবনী বাড়ি আছে, বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চলে, বর্ণনা কি হতে পারে? আরে বুঝতে হবে আগে। তখন ওই যে রোদ্দুর অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড পুড়ে নেমে আসছে। রে ভাই আমিও দেখছি, তুমিও দেখছি, রাম শ্যাম সবাই দেখছি, কবি দেখছেন। কবি কিভাবে দেখছেন, আগে তুমি যে আবৃত্তি করবে তাকে এটা অনুভব করতে হবে। পরের সিঁড়ি হচ্ছে চন্দন নাথ। চন্দন খুব সুন্দর বললো, দেবুদাও খুব সুন্দর বলেছে। আবৃত্তি যোগ্যতা আমি মনে করি না যে, আমি এটা ব্যক্তিগত মতামত, আবৃত্তি যোগ্যতা দূর, ওসব কিছু নয়। তুমি কবিতাকে ফিল করো কিভাবে। এক একটা কবিতা যার মধ্যে তথাকথিত আবৃত্তি যোগ্যতা কি, এটাও একটা বিতর্কিত প্রশ্ন। যে আমি যে এই যে রিপোর্টার্সগুলো আজকাল কবিরা লেখেন, প্রণম্য কবিরা রিপোর্টার্সগুলো লেখেন, এবং কিছু আবৃত্তি শিল্পী, অতি বিখ্যাত আবৃত্তি শিল্পী, তাদের কবিতা হোক না কবিতা হোক তাকে জনপ্রিয় করে তুলেছে। রিপোর্টার্স, এই আমি দৌড়ে যাচ্ছি অমুক তমুক আকাশে, তখন কালো কুচকুচে মেঘ, আমি গিয়ে ধরলাম মেয়েটার হাত শক্ত করে, বা তুই যাস না, আমি এক্ষুনি বসে লিখে দেবো, 30টা লিখে দেবো, তরুণদা 50টা লিখবে, দেবুদা 50টা লিখবে। সেই রিপোর্টার্স, এগুলো কি কবিতা? সেই হৃদয় থেকে অনুভূতিটা কি, ও যখন বুকে নিয়ে 1 লক্ষ ক্ষত, এত যদি বহুচক্র তীর তীরন্দাজ, তবে কেন শরীর দিয়েছ শুধু বর্মখানি ভুলে গেছো দিতে। তুমি ব্যঞ্জনা আনো তবে তো কবিতা, তোমার ভেতরে ঘা দেবে সেই কবিতা। হ্যাঁ, কিছু কবিতা আছে যা সময়ের প্রেক্ষিতে দরকার। বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখে গেছেন, কিন্তু কবিতার মতো করে লিখে গেছেন, তাই না? সুতরাং আবৃত্তিযোগ্য হাওয়া বয় শনশন, তারারা কাঁপে, হৃদয় কি জং ধরে পুরনো খাপে, কি আছে? সৌম্যমিত্র ওই ব্যারিটোনে বলে গেছেন, আমরা পাগল হয়ে শুনেছি। আমি ছোটবেলা কেটেছি ওইসব শুনে শুনে। সুতরাং তার মধ্যে কি আবৃত্তি যোগ্যতা? জেনে কি বা প্রয়োজন অনেক দূরের বন, রাঙা হলো কুসুমে না বন্ধি তাপে। কবিরা কত ভাবে, কত আগে বলে গেছেন। সত্যি তো, জেনে কি বা প্রয়োজন? অমুক জায়গায় অমুক হচ্ছে, কোথায় জাতপাত নিয়ে দাঙ্গা হচ্ছে, কি আছে, আমি তো সুন্দর আছি। কবে প্রেমেন্দ্র মিত্র বলে গেছেন, আগে ফিল করো তারপর সব। বলতে গিয়ে তোমার প্রশ্নটা আমি ভুলে গেছি, যাই হোক। আমি যে কবিতা কি করে আবৃত্তি হয়ে ওঠে, কবিতা এইভাবেই আবৃত্তি হবে। বোঝা গেছে, আমার মনে হয় বোঝা গেছে সেটা। এইটুকুই। আরো অনেক কথা বলার ছিল, বলার আছে, কিন্তু সব কথা আমরা বলে দেব না। আমরা শুধু একটা ওই ছোট্ট দেশলাই কাঠি জ্বালিয়ে দিলাম। এবার আপনারা ভাবুন, আর আমাদের সরে যেতে হবে, কারণ বারান্দায় দখল নেবার জন্য অন্যরা আরো অনেকে অপেক্ষা আছেন, করছে। আমরা- সুতরাং আমরা এখানে থামি। ছোটরা আছে, আপনারা আমি ভাবুন কবিতা কি, আমি শুধু বলবো কেন ওই কবিতা? অনির্বাণের কথাটাকে সমর্থন করে ছোটদের কাছে বিশেষ করে, এবং অভিভাবকরা যদি কেউ থেকে থাকেন, এটা আমি সব জায়গাতে সব অনুষ্ঠানে বলি, এখানে যেহেতু অনুষ্ঠানে গিয়ে আমি কবিতা বলি না, জানি এর শিল্পীরা, আমি কোথাও কবিতা বলি না, আমি কিছু কথা বলি। এই কথাগুলোই, যে কথাগুলো এখানে হলো, আবারও সেটা বলি অভিভাবকদের, বাড়ির ছোটদের প্রতিদিন একটা করে রিলস বানালেও বড় শিল্পী হবে না। অনেকে করছেন, দেখতে পাচ্ছি ফেসবুকে, প্রতিদিন একটা কবিতা, কোনো একটা অকেশন আসছে, অনির্বাণের একটা কবিতা, আমার একটা কবিতা, অমুকের একটা কবিতা, চেনা পরিচিত 10 জনকে সন্তুষ্ট করতে হবে, 10 জন কবি, 10 জন কবির কবিতা ছোট্ট বাচ্চাটাকে দিয়ে করিয়ে সেটাকে ফেসবুকে পরপর 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 পোস্ট করছেন। আমি লাইক করছি না, আমি লাইক করছি না মানে ওখানে লাইক করছি না, আমি পছন্দ করছি বিষয়টা। আর একটা বিষয় বলে আমি রাখি, পছন্দ করছি। সেটা হচ্ছে চন্দনের কথার প্রেক্ষিতেই, যে আমরা দেখি অভিভাবকদের অনুরোধ করছি যে আপনারা মোটামুটি ক্লাস 9-এ আমাকে এক অভিভাবক বললেন যে আমার মেয়ে না এত খারাপ রেজাল্ট করছে, আমি দাদা কি বলবো, মাত্র 96% পেয়েছে। আমি ও আচ্ছা আচ্ছা, ভীষণই কম। তা সে ফলে ওর আবৃত্তিটা বা ওর গানটা এখন বন্ধ রাখছি। হ্যাঁ, এখন ও ক্লাস 9 তো, কত ওকে লড়তে হবে।
তো সুতরাং গান গেয়ে আবৃত্তি করে নাচ করেও করা যায়, কোনো ক্ষতি হয় না, যারা করার তারা ঠিক করে, আরো বেটার হয়। এই রিফ্রেশমেন্টটাও দরকার, এটা একটু মাথায় রাখবেন অভিভাবকরা। দেখেছি যে এইসব করেও তারা মানে আইটিতে হোক বা বিভিন্ন জায়গায় খুব বড় অবশ্যই, বুড়ি বুড়ি উদাহরণ আছে। রাত জেগে রিহার্সালও করছে, বুড়ি অনুশীলনও বুড়ি করছে। উদাহরণ আছে। ধন্যবাদ সবাইকে। পরের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদটা আমি ওদিকের জায়গায় বসেও বলি যে সত্যি এখানে অনেক আবৃত্তিকার, আর শুধুই যারা আবৃত্তিকার নয়, তাদের অভিভাবকরা, অনেক আবৃত্তি প্রেমী মানুষ যারা রয়েছেন, সবাইয়ের কাছেই আমাদের কাছে যে চার কবি ছোট্ট করে অথচ এত বড় সুন্দর কথা বলে গেলেন, আমরা মনে হয় এগুলো মনে রাখলে আমাদের চলার পথে যারা আমরা এই জগতে আছি, আর শুধু যে করি তা নয়, যারা শ্রোতা তারাও আমাদের জগতেরই মানুষ, আর তাদেরও অনেকটাই কাজ, কারণ তারা শোনে বলেই আমরা শিল্পী মন, যাদের শিল্পী বা কবিরা যারা লেখেন সেখানে ভালো লাগা। তো সেই ভাবনা থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালো লাগা রইল।